শুভ সন্ধ্যা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘদিন থেকে আমার পরিকল্পনা ছিল আমার আবৃত্তি ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন কারণে শেয়ার করা হয়ে ওঠেনি। আজকে ১ম ক্লাসটি চলুন আমরা শুরু করি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর আমি প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। কবিতা আবৃত্তি। আমরা অনেকেই এই বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ করে থাকি। তবে কবিতা আবৃত্তি করার জন্য আমাদের কিছু, কিছু বিষয় জানা গুরুত্বপূর্ণ। যেমন ১ম এই আমাদের জানতে হবে কবিতা আবৃত্তি কী? এরপর যে কবিতা আমরা পাঠ করছি বা যে কবিতা আমরা আবৃত্তি করতে চাইছি, সেটা সম্পর্কে আমাদের হৃদয় থেকে উপলব্ধি জাগ্রত করতে হবে। আবৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চারণ। সঠিক উচ্চারণ না হলে শুদ্ধ আবৃত্তি করা সম্ভব নয়। আমরা যখন ধারাবাহিকভাবে একটির পর একটি ক্লাস দিব, সেখানে আমরা উচ্চারণের ক্লাসগুলো করব এবং যেখানে, যেখানে আমাদের গ্যাপগুলো থাকবে, সেগুলো আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তবে আশা করি আমরা যারা কবিতা আবৃত্তির প্রতি আগ্রহী, শিখতে চাই, আরও ভালো করে জানতে চাই, আমার এই ভিডিওটি তাদের উপকারে আসবে। কবিতা আবৃত্তির অনেকগুলো ধাপ থাকে, যেমন ছন্দ, লয়, তারপর কবিতার ধরন। কবিতার ধরনগুলো যদি আমরা দেখি যে প্রেমের কবিতা, বিরহের কবিতা, দুঃখের কবিতা, বিদ্রোহের কবিতা, এরকম অনেকগুলো ভাগ থাকে। আমরা যখন কোনো কবিতা আবৃত্তি করতে চাই, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কৌশলগুলো আমাদের রপ্ত বা আয়ত্ত করতে হয়। যেই কবিতা আমি বেছে নিয়েছি আবৃত্তি করার জন্য, সেই কবিতা আমাকে বারবার পড়তে হবে। বারবার সেটা রিডিং পড়া, যখন আমি পড়ে ফেলবো, তারপর দেখতে হবে সেই কবিতার যে মূল বিষয়বস্তু, যে আসলে বিষয়টা কী? কোন বিষয়ের উপর এই কবিতাটা লেখা হয়েছে? কবি কী বোঝাতে চেয়েছেন? সেটা আমাকে বুঝতে হবে। বোঝার পর আমাকে দেখতে হবে এই কবিতার চরিত্র। যে চরিত্র সেখানে খুঁজে আমাকে বের করতে হবে। আর সেই চরিত্রে নিজেকে এমনভাবে কল্পনা করতে হবে যে সেটা আমি নিজেই। সেই কবিতায় যে চরিত্র কবি ফুটিয়ে উঠিয়েছেন, সেটা আমি নিজে যখন মনে করব যে হ্যাঁ, আমিই সেই চরিত্রের সেই মানুষটা, তখন সেই কবিতার উপলব্ধি আমরা হৃদয় থেকে করতে পারব। আর কিছু, কিছু বিষয় আছে যে নারী চরিত্র থাকলে নারীদের সেই কবিতা পড়া উত্তম। পুরুষ চরিত্র থাকলে পুরুষদের পড়া উত্তম। আর এই যে কবিতার চরিত্রে নিজেকে কল্পনা করা, আমরা যখনই নিজেকে কল্পনা করতে পারবো যে হ্যাঁ, আমি এই কবিতার সেই নায়িকা বা আমি এই কবিতার সেই নায়ক, তবেই আমরা মঞ্চে সেই কবিতা বা শ্রোতার কাছে সেই কবিতা পরিপূর্ণভাবে তুলে ধরতে পারবো। আর কবিতা কোন পটভূমিতে লেখা হয়েছে, এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত। অনেক সময় কবিতা হয় কোনো ইতিহাস বা ঐতিহাসিক পটভূমিতে লেখা হয়েছে, অথবা কোনো প্রাক্তন প্রেমকে নিয়ে লেখা হয়েছে, বা আমাদের বর্তমান কোনো একটা বিষয়বস্তু চলছে, কোনো একটা টপিক, যে টপিকটা নিয়ে খুব এখন লেখালেখি চলছে, সেই টপিকের উপরে হতে পারে। তো আমরা যে কোনো একটা কবিতা যখন পড়বো, পড়ার পরেই বুঝতে পারবো যে আসলে এটা কোন পটভূমিতে লেখা হয়েছে। আমাদের ছেলেবেলা নিয়ে লেখা হয়ে থাকতে পারে, আমাদের পড়াশোনা নিয়ে লেখা হয়ে থাকতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তারপর কবিতার যে পুরো বক্তব্য আছে, যে একটা কবিতা শুরু হয়েছে, মাঝখানে, শেষে, মানে বুঝতে হবে প্রথম থেকে কী ছিল। হয়তো কারো জীবনী থাকে, ছেলেবেলা থেকে সে বড় হচ্ছে, বড় হওয়ার পর তার কৈশোর জীবন, কৈশোর জীবনের পরে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, এই যে ধাপে ধাপে একটা বয়সের পার্থক্য চলে আসছে। তার সেই একটা অনুভূতি, তার নিজেকে উপস্থাপন, একদম পুরো বক্তব্যটা
কবিতায় আমাকে বুঝে নিতে হবে যে আসলে কবিতাটা ধাপে, ধাপে কোন দিকে এগোচ্ছে। এরপরে যে বিষয়টা আমাদের সামনে আসবে, বুঝতে হবে কবিতাকে কিভাবে উপস্থাপন করলে দর্শক শ্রোতা গ্রহণ করবে। আমরা যখন কবিতা আবৃত্তি করি, প্রথমত আমাদের ভালো লাগা থেকে সেটা করি। দ্বিতীয়ত আমাদের মনের আত্মতৃপ্তির পর এই কবিতাটা আমি অন্যের কাছে পৌঁছাবো, সে যেন আমার এই কবিতা শোনে, অর্থাৎ সেই দর্শক শ্রোতা তার কাছে যেন কবিতাটা ভালো লাগে, তার কাছে যেন একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় আমার এই আবৃত্তি করা কবিতা। এই বিষয়টা আমাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আসে কবিতার কোথায়, কোথায় কণ্ঠস্বরের পরিবর্তন করব। আমরা রিডিং পড়ি বা কবিতা একবার বারবার যখন পাঠ করি, পাঠ করার সাথে কবিতার কণ্ঠস্বরে যে পরিবর্তন, একটা স্বরের পরিবর্তন, কিছুক্ষণ আগে যে বললাম ছন্দ, লয়, এই বিষয়গুলো আমাদেরকে ওই সময়টা নিয়ে আসতে হবে। যে কণ্ঠস্বর, ছন্দ থাকে কবিতার। প্রত্যেকটা কবিতা একই ছন্দে লেখা হয় না। ভিন্ন, ভিন্ন ছন্দ আছে। এই ছন্দের উপরে একটা আমরা আলাদা ক্লাস নিব। তখন বিশদভাবে আলোচনা করব যে ছন্দ কত রকম বা কোন কবিতা কোন ছন্দের, আর সেইভাবে আলোচনার প্রেক্ষাপটে তখন সেটা বিস্তারিতভাবে জানব। এরপরে আসে লয়। লয় থাকে যেমন কোনো, কোনো কবিতা হয় বিলম্বিত লয়, মধ্যম লয়, দ্রুত লয়, মানে স্টেপ বাই স্টেপ। আবার স্কেল থাকে যে আমি কোনো কবিতা আবৃত্তি করছি, আমি প্রথমেই কিন্তু আমরা যে কোনো সিঁড়িতে উঠি, প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটা, একটা করে সিঁড়িতে উঠি। একেবারেই আমরা পঞ্চম সিঁড়িতে উঠতে পারি না বা একেবারেই আমরা নবম, অষ্টম সিঁড়িতে উঠতে পারবো না। প্রথমেই আমাদের প্রথম ধাপ দিতে হবে, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ। এইভাবে স্কেলের উপর দিয়ে গিয়ে আমাদের গলাটাকে প্র্যাকটিস করতে হবে কবিতার জন্য। আর এই কবিতার প্র্যাকটিসের সময় যখন হবে, আমরা এই স্কেলের একটা আলাদা ক্লাস নিব। তখন আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এই ক্লাসে থাকবে কি যে আমরা একটা কবিতা প্রথমে নিচের স্কেলে ধরবো। মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে যেতে, যেতে উপরের দিকে যাব। আবার যখন উপরে যাব, উপর থেকে আবার আমরা কিভাবে ধীরে, 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 ধীরে নিচের দিকে নামবো, সেটাও আমাদেরকে ওই ক্লাসের মাধ্যমে আমরা শিখে নিব। আর এখন যদি আসি যে একটা আবৃত্তিকারের যে দায়িত্ব, যে কবি লিখেছেন, তার লেখার কাজ শেষ, সেখান থেকে আবৃত্তিকারের দায়িত্ব শুরু হয়ে যায়। আবৃত্তিকারের কাজ কবিতাকে রূপ, রস, রঙে পূর্ণ করে অধিক গ্রহণ উপযোগী করে তুলবে। আশা করি এই ক্লাসটা আপনাদের উপকারে আসবে। আবৃত্তির যে কৌশলগুলো আছে, এই কৌশল রপ্ত করার মূল যে বিষয় আরও কিছু আছে, যে শুদ্ধ উচ্চারণ, আমাদের বাচনভঙ্গি, এছাড়া আমাদের শ্বাস নিয়ন্ত্রণ, বিরাম বা জ্যোতি, কোথায় থামছি, কোথায় কথা বলছি, আবেগ, ভাবার্থ, মঞ্চে আমাকে কীভাবে পরিবেশন করতে হবে, সব মিলিয়ে এই সব বিষয়গুলো স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমরা ক্লাসের মাধ্যমে আসবো। দীর্ঘায়িত করব না। আশা করি যতটুকু আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।